সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। প্রায় দীর্ঘ 1 বছর পর আবার আমরা ফিরে এসেছি আমাদের এই ম্যাথস কোচিং ইন বেঙ্গলি চ্যানেলে। এর কারণটা অবশ্যই হচ্ছে স্কুল আবার আগের মতো বন্ধ হয়ে গিয়েছে, যেটা মাঝখানে খুলেছিল কয়েক মাসের জন্য। তো আবারও স্কুল বন্ধ হয়ে গেছে, সাথে সাথে সামনেই ক্লাস 12 উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। তো সেই হিসেবে ক্লাস 12 এর বেশ কিছু ক্লাস এরপর আমরা রেগুলারলি চ্যানেলে আপলোড করতে থাকবো। সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা ক্লাস 12-এরই একটি চ্যাপ্টার বিপরীত বৃত্তীয় অপেক্ষক বা ইনভার্স সার্কুলার ফাংশন, এই চ্যাপ্টারটা স্টার্ট করব এবং এর পার্ট 1 পার্ট 2 বিভিন্ন পার্টে পরবর্তী বাকি চ্যাপ্টারটা এবং এর বিভিন্ন অঙ্কের সমাধান সবকটাই তোমরা পরপর পেয়ে যাবে। তাই প্রত্যেককে অনুরোধ, দীর্ঘ 1 বছর পর আবার এই চ্যানেলের ক্লাস স্টার্ট হচ্ছে, তাই তোমরা যারা নতুন আছো, নতুন দেখছো এই ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দ্রুত, কারণ এই ধরনের ক্লাস এছাড়া বিভিন্ন স্কলারশিপ সম্পর্কিত ইনফরমেশন, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, এডুকেশন রিলেটেড বাংলায় সমস্ত রকম ইনফরমেশন এই চ্যানেলে দেওয়া হয়। সাথে অঙ্কের ক্লাস 9 থেকে 12 পর্যন্ত সমস্ত রকম করানো হয়। তো অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট টাইম এই ধরনের ক্লাস দেখার জন্য। তাহলে চলো দেরি না করে আজকে শুরু করি। আজকের ক্লাসটার টপিকটা হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক। তো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অপেক্ষক কী জিনিস বা ফাংশন কী জিনিস। যদিও এটা তোমরা ক্লাস 11-এ পড়ে এসছো, তবুও এই জায়গাটা পড়তে গেলে অপেক্ষকের বিষয়টাকে একটু ঝালিয়ে নিতে হবে। আর মেনলি আজকে আমি আমার এই ক্লাসে বিপরীত বৃত্তীয় অপেক্ষকের বেসিক জিনিসটাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ বিপরীত বৃত্তীয় অপেক্ষক বেশিরভাগ স্টুডেন্টেরই বক্তব্য যে এটা খুব শক্ত চ্যাপ্টার, এটা মাথায় ঢোকে না, বিভিন্ন ধরনের ইন্টারভাল অন্তরাল নিয়ে কাজকর্ম হয়। তো আমি এমনভাবে এই চ্যাপ্টারটাকে তোমাদেরকে বুঝিয়ে দেবো যাতে করে তোমাদের এই চ্যাপ্টারটার প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারো। তাই খুব ধৈর্য ধরে ক্লাসগুলোকে দেখবে, আমি প্রত্যেকটা জিনিস শুরুর থেকে শুরু করব। তো প্রথম আমার হচ্ছে অপেক্ষক বা ফাংশন। আমি কিছু কিছু ইংরেজি টার্ম লিখবো বা বলবো, আশা করি তোমাদের সেগুলো অসুবিধা হবে না, হলে কমেন্ট করে জানাবে, আমি সেখানে বলে দেবো। ফাংশন কী জিনিস বা অপেক্ষক কী জিনিস ক্লাস 11-এ পড়েছো। যদি দুটো সেট থাকে এরকম, ধরো এটা এ সেট এবং এটা হচ্ছে বি সেট। এ সেটে ধরো মেম্বার আছে x1, x2, x3, এইভাবে আরও অনেক মেম্বার আছে। বি সেটেও ঠিক সেইভাবে y1, y2, y3 আরও অনেক মেম্বার আছে। এখন এ সেট থেকে বি সেটে এমন একটা নিয়ম এফ কাজ করবে যাতে করে কিনা এই এ সেটের প্রত্যেকটা পদকে বি সেটের একটি মাত্র নির্দিষ্ট পদে সংযুক্ত করবে। যেমন এখানে এ সেটের x1 পদটাকে বি সেটের y2 পদে সংযুক্ত করলো। এই x1 পদটা কিন্তু আর কোনো পদের সঙ্গে সংযুক্ত হতে পারবে না। আবার x2 পদটা এটাও কিন্তু ঘুরে গিয়ে y2 পদের সঙ্গে সংযুক্ত হতে পারে, কিন্তু x2 পদটা আর কোনো পদের সঙ্গে সংযুক্ত হতে পারে না। অর্থাৎ x2 পদটা নির্দিষ্ট একটা পদে, x1 পদটা নির্দিষ্ট একটা পদে, x3 পদটা নির্দিষ্ট একটা পদে, এইভাবে কিন্তু পরস্পর সংযুক্ত হবে নির্দিষ্ট একটা নিয়মে। তবে সেই নিয়মটাকে ছোট হাতের এফ দিয়ে চিহ্নিত করব বা জি দিয়ে চিহ্নিত করি, এইচ দিয়ে চিহ্নিত করি, এবং এই নিয়মটাকে বলা হয় অপেক্ষক বা ফাংশন। ওকে, তাহলে ফাংশন হতে গেলে খুব ভালোভাবে যে জিনিসটা খেয়াল করতে হবে যে এই এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের একটি মাত্র নির্দিষ্ট পদের সঙ্গে সংযুক্ত হবে, একের বেশি পদের সঙ্গে সংযুক্ত হতে পারবে না, এবং এ সেটের প্রত্যেকটা পদকে সংযুক্ত হতে হবে। ধরা যায় এখানে x1 x2 সংযুক্ত হলো, x3 হলো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ফাংশন হবে না। কিংবা ধরো x1 পদটাই y2-র সঙ্গে সংযুক্ত হলো, আবার x1 y3-র সঙ্গে সংযুক্ত হলো, তাহলেও কিন্তু ফাংশন হবে না। তাহলে ফাংশন হতে গেলেই দুটো কন্ডিশন, একটা যে এ সেটের প্রত্যেকটি পদ কি করতে হবে না, বি সেটের একটি মাত্র নির্দিষ্ট পদের সঙ্গে সংযুক্ত হতে হবে। তাহলে দুটো ওয়ার্ড, প্রত্যেকটি পদ বি সেটে একটি মাত্র নির্দিষ্ট পদের সাথে সংযুক্ত হতে হবে। হাতের লেখা একটু খারাপ হতে পারে, আমি দ্রুত পড়াবার চেষ্টা করছি।
বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। তবে ফাংশন হবে। এইবার এই ফাংশনের এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে এ সেট। এ সেটকে বলা হয় বাংলায় বলে ক্ষেত্র, ইংরেজিতে বলে ডোমেন, আর বি সেটকে বলা হয় উপ অঞ্চল, আর ইংরেজিতে বলে কোডোমেন। এখন এই এ বা ডোমেন সেট আর কোডোমেন সেট বি, এই দুটোকে যদি উল্টে দেওয়া হয়, অর্থাৎ এটা হলো বি, এটা হলো এ, তাহলে বি এর মধ্যে আছে y1 y2 y3 আরও আছে ডট ডট ডট, আর এর মধ্যে আছে x1 x2 x3 আরও আছে ডট ডট ডট। তাহলে এখানে কি হয়েছিল না, এখানে দেখো উপরে এফ অপেক্ষকের ক্ষেত্রে x1 পদটা কার কার সঙ্গে সংযুক্ত হয়েছিল, x1 পদটা y2 এর সঙ্গে সংযুক্ত হয়েছিল, x2 পদটাও y2 এর সঙ্গে সংযুক্ত হয়েছিল, ঠিক আছে। এবার x3 পদটা কি হয়েছিল না y3 এর সঙ্গে সংযুক্ত হয়েছিল। এই ছিল আমার এই চিত্রটা এফের, সেটাকে আমি উল্টো করে লিখলাম। এবার উল্টো করে লিখে দেখো আমি দেখতে পাচ্ছি বি সেটের একটি পদ বাকি থেকে যাচ্ছে, যেটা কিন্তু এ সেটের কোনো পদের সঙ্গে সংযুক্ত হচ্ছে না। আবার বি সেটের একটি পদ y2 থাকছে, যেটা কিন্তু এ সেটের দুটো পদের সঙ্গে সংযুক্ত হয়েছে। তাই যখন আমি এই অপেক্ষকটাকে উল্টো করে লিখলাম, তখন কিন্তু এটা আর কোনো অপেক্ষক তৈরি করতে পারলো না, কারণ অপেক্ষক তৈরির এই যে নিয়মটা আমি বলেছি সেটা এখানে খাটছে না। কিন্তু ধরো উল্টো দিকে করে যদি অপেক্ষক তৈরি করতো, তাহলে সেক্ষেত্রে যদি অপেক্ষক এটা হতো, তাহলে সেক্ষেত্রে এই এফ অপেক্ষকের উল্টো অপেক্ষক বা বিপরীত অপেক্ষক, সেটাকে বলা হতো এফ ইনভার্স বা বিপরীত অপেক্ষক, ঠিক আছে। যদি উল্টো দিক থেকে আমি নিয়মটাকে মেনে আবার একটা অপেক্ষক পাই, তাহলে সেক্ষেত্রে সেই উল্টো অপেক্ষকটাকে বলা হয় বিপরীত অপেক্ষক। এবার তোমরা সবাই জানো যে কোনো একটা অপেক্ষক, সব অপেক্ষকের কিন্তু বিপরীত অপেক্ষক থাকে না। সব অপেক্ষকের কেন বিপরীত অপেক্ষক থাকে না সেটা আমি বলবো এক্ষুনি। আর কোন একটি অপেক্ষকের বিপরীত অপেক্ষক থাকতে গেলে কি কি কন্ডিশন থাকতে হয়, কি কন্ডিশন ফলো করতে হয়, সেটাও বলবো আমি। দেখো, প্রথমত একটি অপেক্ষকের বিপরীত অপেক্ষক থাকবে যদি সেই অপেক্ষকটা এক এক এবং উপরিচিত্রণ হয়, অর্থাৎ 1 1 এবং সারজেক্টিভ। এটা মানে হচ্ছে এক এক বাংলায়, এটা মানে হচ্ছে উপরিচিত্রণ, তোমরা সবাই জানো। যদি এক এক উপরিচিত্রণ হয় তাহলে সেটা বাইজেক্টিভ। বাইজেক্টিভ অপেক্ষককে বা ফাংশনকে নির্দেশ করে। তোমরা এটাও জানো, বাইজেক্টিভও শুনেছো। বাইজেক্টিভ হলে পরে তবেই তার বিপরীত অপেক্ষক আমরা পাই, নাহলে পাই না, তাই তো। কেন সেটা একটু বুঝে নিতে হবে। এখানে প্রত্যেকটা জিনিস আমরা খুঁটিয়ে বুঝবো, যেহেতু এটা একটা নতুন বিষয় এবং ভালো করে না বুঝলে বিষয়টা গভীরে ঢোকা সম্ভব নয়। তো বাইজেক্টিভ হলে তবে আমরা একটি অপেক্ষকের বিপরীত অপেক্ষক পাই। কেন পাই? বাইজেক্টিভ হতে গেলে কি হতে হয়? 1 1, অর্থাৎ এক এক। এক এক মানে কি? এক এক মানে হচ্ছে আগের উদাহরণটাই যদি নিই, x1 x2 x3 আর বি থেকে y1 y2 y3 আরও আছে ডট ডট ডট। এক এক মানে হচ্ছে এই ক্ষেত্র সেট বা ডোমেন সেটের প্রত্যেকটি পদ কোডোমেন সেটের বা উপ অঞ্চলের একটি মাত্র ভিন্ন ভিন্ন পদে যুক্ত হবে। যেমন x1 যদি y1 এ যুক্ত হয়, x2টা তাহলে আর y1 এ যুক্ত হতে পারবে না, x2টা তখন y3তে যুক্ত হতে পারে, x3টা একইভাবে y2তে যুক্ত হতে পারে। প্রত্যেকটা পদ ভিন্ন ভিন্ন বি সেটের পদের সঙ্গে যুক্ত হবে। যেমন আগে আমি করেছিলাম যে x1টা y2তে যুক্ত হচ্ছিল, আবার x2টাও y2তে যুক্ত হচ্ছিল, অতএব x1 y2-র সঙ্গে সংযুক্ত, x2ও y2-র সঙ্গে সংযুক্ত। কিন্তু এক এক হলে বা 1 1 হলে কখনোই এ সেটের দুটো পদ বি সেটের একই পদের সঙ্গে সংযুক্ত হতে পারবে না, তবে আমি এটাকে বলবো 1 1, ঠিক আছে। এবার আসছি সারজেক্টিভ। সারজেক্টিভ মানে কি? সারজেক্টিভ মানে হচ্ছে বি সেটের প্রত্যেকটা পদেরই একটা করে প্রাকবিম্ব এ সেটে থাকবে বা প্রি ইমেজ থাকবে। বি সেটের ধরো y1 পদটা প্রি ইমেজ হচ্ছে x1, তার মানে কি x1 পদটা y1 এর সঙ্গে সংযুক্ত হয়েছে, তাই এর প্রাকবিম্ব বা প্রি ইমেজ পেয়েছি।
অতএব বি সেটের প্রত্যেকটা পদই এ সেটের কোনো না কোনো পদের সঙ্গে সংযুক্ত হতে হবে, তবে সেটা বলবো আমি সারজেক্টিভ বা উপরিচিত্রণ বাংলায় বললে। তো সারজেক্টিভ আর 1-1 এই দুটো যদি কন্ডিশন এক্ষেত্রে আমার হচ্ছে, তাহলে এই ফাংশনটা হলো বাইজেক্টিভ। ঠিক আছে, এখন বাইজেক্টিভ হলে কেন বিপরীত অপেক্ষক আমরা পাই দেখো। এবার আমি যদি এই অপেক্ষকটাকে উল্টো করে লিখি, তাহলে এটা বি, এটা এ, তাহলে বি এর মধ্যে কারা আছে y1 y2 y3 y4, এর মধ্যে আছে x1 x2 x3 x4ও আছে, ডট ডট করে আরও আছে। তো আমি উল্টো দিক থেকে যদি এফ নিয়মটাকে মনে করি, তাহলে দেখো y1টা হয়েছিল x1-এ, y2টা হয়েছিল x3-তে, আর y3টা হয়েছিল x2-তে, আর বাদবাকি করা হয়নি। এটা y4টা ধরলাম x4-এ হয়েছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি উল্টো করার পরেও কিন্তু বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের একটি মাত্র নির্দিষ্ট পদে সংযুক্ত হয়েছে। অর্থাৎ এই উল্টো যে নিয়মটা আমি করলাম উল্টো দিক থেকে, এটাও কিন্তু আর একটা অপেক্ষকের রিপ্রেজেন্ট করছে, আর একটা অপেক্ষককে কিন্তু প্রদর্শন করছে। এই উল্টো অপেক্ষকটা তখন হয়ে যাবে এফ ইনভার্স। এফের যেহেতু উল্টো, তাই এফ ইনভার্স বা এফের বিপরীত অপেক্ষক। তাহলে বিপরীত অপেক্ষক হতে গেলে কেন বাইজেক্টিভ হতে হয়? কারণ বাইজেক্টিভ না হলে যখন অপেক্ষকটাকে আমি উল্টে দেবো, অর্থাৎ এ থেকে বি এতে ছিল এফ অপেক্ষক, সেটাকে উল্টো করে আমি যদি বি থেকে এতে নিয়ে আসি, তাহলে সেই উল্টো দিক থেকেও অপেক্ষকই থাকতে হবে, অপেক্ষক হওয়ার নিয়মগুলো পালন করতে পারবে তখনই যখন এটা এফ অপেক্ষকটা বাইজেক্টিভ হবে, বা 1-1 বা 1-1 বা উপরিচিত্রণ হবে, তবেই একমাত্র এটাকে উল্টালেও সেটা অপেক্ষক হবে। শুধুমাত্র উল্টো যে অপেক্ষক, সেটাকে উল্টোনোর পরেও সেটাকে অপেক্ষক রাখার জন্যই বাইজেক্টিভ হতে হয়। এই কারণে আমরা প্রত্যেকটা অপেক্ষকেরই বিপরীত অপেক্ষক পাই না। যে সমস্ত অপেক্ষকের শুধুমাত্র বাইজেক্টিভ হয়, তাদেরই আমরা উল্টো অপেক্ষক বা বিপরীত অপেক্ষক পাই। তো এই হচ্ছিল অপেক্ষক এবং তার বিপরীত অপেক্ষক। এবার দেখো আমরা যেটা পড়ছি আজকের টপিকে, সেটা হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক। তাহলে বৃত্তীয় অপেক্ষক কী জিনিস? বৃত্তীয় অপেক্ষক বা সার্কুলার ফাংশন হচ্ছে কিছু ত্রিকোণমিতিক ফাংশন, যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা। এই ছটা অপেক্ষকই হচ্ছে আমাদের বৃত্তীয় অপেক্ষক। অর্থাৎ এই চ্যাপ্টারতে আমরা এই ছটা অপেক্ষকের বিপরীত অপেক্ষক নিয়ে কাজ করব। কীরকম হবে? যেমন সাইন থিটা, আমি যদি ধরি সাইন থিটার বদলে আমি ধরলাম সাপোজ y = সাইন এক্স, যেখানে সাইন এক্সটা হচ্ছে এফ এক্স এই আকারে। তাহলে এটা একটা অপেক্ষক, y = সাইন এক্স একটা অপেক্ষক। এই অপেক্ষকের তাহলে নিশ্চয়ই একটা ক্ষেত্র আছে, একটা উপ অঞ্চল আছে। ক্ষেত্র এখানে হয়ে যাবে সমস্ত বাস্তব সংখ্যার সেট। এখানে এক্সটা হচ্ছে অধীন চল, এক্সটা হচ্ছে স্বাধীন চল, ওয়াইটা হচ্ছে অধীন চল। স্বাধীন চল যেগুলো, সেগুলোই হচ্ছে ক্ষেত্র সেটের অন্তর্গত, অর্থাৎ এই সেটটার মধ্যে এক্সগুলো আছে। আর উপ অঞ্চলও হয়ে যাবে এর বাস্তব সংখ্যা, এর মধ্যে ওয়াইগুলো আছে। তাহলে একটা করে এক্স আমি বাস্তব সংখ্যা থেকে তুলে নিতে পারি, তার সাইন করব, সেই সাইন এক্সটা চলে যাবে এর মধ্যে ওয়াইয়ের মধ্যে বাস্তব সংখ্যায়। এখন বাস্তব সংখ্যার মধ্যে অনেক ধরনের সংখ্যা আছে, যার জন্যে কি হচ্ছে না, এই যে y = সাইন এক্স, এই অপেক্ষকটা বাস্তব সংখ্যার সেট থেকে বাস্তব সংখ্যার সেটে একটা অপেক্ষক, কিন্তু এর বিপরীত অপেক্ষক পাওয়া তখনই যাবে যখন এই y = সাইন এক্স অপেক্ষকটা বাইজেক্টিভ হবে। সমস্যাটা হচ্ছে এখানে যে বাস্তব সংখ্যার সেট থেকে বাস্তব সংখ্যার সেটে y = সাইন এক্স বা y = cos x, y = cot x যাই হোক না কেন, এরা কেউই কিন্তু বাস্তব সংখ্যার সেট R to R, R থেকে R এ বাইজেক্টিভ হয় না। বাইজেক্টিভ কেন হয় না? 1-1 কেন হয় না? ধরো y = fx = সাইন এক্স, আমি বলেছি কি 1-1 হতে গেলে কি হতে হয় না, 1-1 হতে গেলে যে ক্ষেত্র সেটের একটা পদের জন্য উপ অঞ্চলের একটাই মাত্র পদ পাওয়া যাবে।
আমি ক্ষেত্র সেটে, বাস্তব সংখ্যার সেটে আমি জানি যে 0 আছে, পাই আছে, 2 পাই আছে, 3 পাই আছে, এরকম অনেক পদ আছে। এখন দেখো f0 মানে হচ্ছে সাইন 0, তার মান 0। আবার f পাই মানে হচ্ছে সাইন পাই, তার মানও 0। তাহলে আমি দেখতে পাচ্ছি 0 আর পাই দুটো আলাদা আলাদা পদ। কার পদ? ক্ষেত্র সেটের পদ। সেই দুটো আলাদা আলাদা পদ কিন্তু উপ অঞ্চলের একটাই মাত্র পদে গিয়ে সংযুক্ত হচ্ছে শূন্যতে। এরকম শুধু একটা নয়, 2 পাই 3 পাই সব কিন্তু শূন্যতে গিয়ে সংযুক্ত হবে। সেই জন্যে কিন্তু y = sin xটা আর 1 1 থাকতে পারছে না। একইভাবে আমার উপ অঞ্চলের মধ্যে 2 একটা পদ আছে তো, তাহলে 2 পদটা sin x এর, ধরলাম আমি x2 পদের জন্য x2 পদটা 2 পদের সঙ্গে সংযুক্ত, তাহলে কি হবে? sin x2 সমান 2 হবে। কিন্তু এমন কোনো x2 আমি বাস্তব সংখ্যার সেটের মধ্যে পাবো না যার জন্যে sin x2 মানটা হবে 2। অর্থাৎ 2 এর কোনো প্রাকবিম্ব কিন্তু আমি খুঁজে পাবো না। অর্থাৎ বাস্তব সংখ্যার সেটের মধ্যে উপ অঞ্চলের সমস্ত পদের কিন্তু প্রাকবিম্ব নেই, তাহলে এটা সার্জেক্টিভ বা উপরিচিত্রণ হবে না। অর্থাৎ ক্ষেত্র সেটের প্রত্যেকটা পদ আলাদা আলাদা পদে সংযুক্ত নয়, যার জন্য 1 1 হচ্ছে না। আবার উপ অঞ্চল সেটের প্রত্যেকটা পদের প্রাকবিম্ব পাচ্ছি না, যার জন্য এটা উপরিচিত্রণও হচ্ছে না। অর্থাৎ মোদ্দা কথা y = sin x এটা কিন্তু R2R বাইজেক্টিভ হচ্ছে না। তাহলে এটা বাইজেক্টিভ না হলে এর বিপরীত চিত্রণ বা বিপরীত অপেক্ষক বার করা সম্ভব নয়। এবার আমরা তাহলে কি করব? তাহলে আমাদেরকে y = sin x এই অপেক্ষকটাকে বাইজেক্টিভ করে নিতে হবে। তার জন্য কি করতে হবে? এর ক্ষেত্র আর ডোমেনগুলোকে একটু পাল্টে নিতে হবে। এর ক্ষেত্র আর ডোমেন কি হবে? sin x এর ক্ষেত্রে ক্ষেত্রটাকে করতে হবে -π/2 থেকে +π/2 বদ্ধ অন্তরাল। অন্তরাল তোমরা নিশ্চয়ই জানো 2 ধরনের হয়, একটা বদ্ধ একটা মুক্ত। যেমন এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দেওয়ার অর্থ বদ্ধ অন্তরাল, এবং বদ্ধ অন্তরাল মানে হচ্ছে -π/2 <x <+ অর্থাৎ এর মধ্যে -π/2 থেকে শুরু করে +π/2 পর্যন্ত সমস্ত পদগুলো আছে। এই সেটটা থেকে যাবে বদ্ধ -1 +1, কে যাচ্ছে? y বা f এই অপেক্ষকটা, যেখানে fটা কি? যেখানে f অফ x হচ্ছে sin x। এই অপেক্ষকটা কিন্তু যার ক্ষেত্র সেট হয়ে যাচ্ছে বা ডোমেন হয়ে যাচ্ছে -π/2 থেকে শুরু করে +π/2, আর কোডোমেন হয়ে যাচ্ছে -1 থেকে শুরু করে +1। তবে আমার কিন্তু দেখা যাবে যে sin x এর এই ক্ষেত্রের অন্তর্গত যে কোনো বিন্দু নিলে যে কোনো পদের জন্য উপ অঞ্চল -1 +1 এর মধ্যে একটি মাত্র পদ পাওয়া যাবে, এবং উপ অঞ্চলের প্রত্যেকটা পদের জন্যই কিন্তু একটা করে প্রাকবিম্ব আমার এই -π/2 +π/2 এর মধ্যে থাকবে। তোমরা এটা চেক করে দেখতে পারো। এবং তাহলে এই ডোমেন এবং এই কোডোমেনের মধ্যে দেখা যাচ্ছে y = sin x টা বাইজেক্টিভ হচ্ছে। অতএব এই কোডোমেন এই ডোমেনের মধ্যে y = sin x টা কিন্তু ইনভার্টেবল বা বিপরীতযোগ্য, অতএব বিপরীত অপেক্ষক আছে। তাহলে এখানে এক্ষেত্রে কি হবে? যেহেতু y = sin x আমি লিখেছি, তাহলে এর বিপরীতকে লেখা হবে x = sin ইনভার্স y। ঠিক আছে, এই সাইন ইনভার্স y কথাটার মানে কিন্তু এটা নয় যে সাইন y তার ইনভার্স হোল ইনভার্স, এটা কিন্তু এর মানে নয়। সাইন ইনভার্স y মানে হচ্ছে এটা বিপরীত অপেক্ষক y = sin x এর। সাইন ইনভার্স y এর মানে 1/sin y, দুটোর মানে কিন্তু মানে ডিফারেন্ট, আলাদা। তাই এটা মনে রাখতে হবে। আমরা যখন লিখতাম যে sin স্কোয়ার x এইভাবে লিখতাম, তার মানে হতো sin x এর হোল স্কোয়ার, কিন্তু sin ইনভার্স x নট ইকুয়ালস টু sin x হোল টু দি পাওয়ার -1, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের অপেক্ষক, বিপরীত অপেক্ষক, বৃত্তীয় অপেক্ষক এবং বিপরীত বৃত্তীয় অপেক্ষক কি।
তাহলে বিপরীত বৃত্তীয় অপেক্ষক কি আমরা দেখতে পেলাম, যেমন সাইন ইনভার্স ওয়াই বা সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, এগুলো সব হলো বিপরীত বৃত্তীয় অপেক্ষক। কিন্তু এই বিপরীত বৃত্তীয় অপেক্ষকগুলোর ডোমেন আর কোডোমেনটা কিন্তু নির্দিষ্ট, এবং সেটা সাইনের ক্ষেত্রে আলাদা, কসের ক্ষেত্রে আলাদা, ট্যানের ক্ষেত্রে আলাদা। তাহলে প্রথম আগে এদের কার কি ডোমেন কোডোমেন সেটা দেখে নিই। দেখো, সাইন ইনভার্স, এই ছকটা চাইলে তোমরা স্ক্রিনশট তুলে খাতায় নোট করে নিতে পারো। তারপরে আমি করব কস ইনভার্স, তারপরে আমি করব ট্যান ইনভার্স, তারপরে হচ্ছে কট ইনভার্স, তারপরে সেক ইনভার্স, তারপরে কোসেক ইনভার্স। এই কটা বিপরীত বৃত্তীয় অপেক্ষক আছে। এদের সংজ্ঞার অঞ্চল আমি ইংরেজিতে লিখলাম, ডোমেন কি হবে, এখানে কোডোমেন কি হবে। ডোমেন কোডোমেনের পর আরেকটা জিনিস আমি বলে দেবো, সেটা হচ্ছে মুখ্য মান। মুখ্য মানটা পরে আসবো, আগে ডোমেন কোডোমেনটা আমি দেখিয়ে দিই। দেখো, এখানে আমি y = sin x এর ডোমেন পেয়েছিলাম কি -π/2 থেকে +π/2, আর কোডোমেন পেয়েছিলাম -1 থেকে +1। তাহলে যখন আমি ইনভার্স করব তখন ডোমেনটা উল্টে যাবে, ডোমেনটা চলে আসবে কোডোমেনের জায়গায় আর কোডোমেনটা চলে আসবে ডোমেনের জায়গায়। তবে কিন্তু উল্টাবে, -π/2 কে +π/2 পর্যন্ত এটা হয়ে যাবে কোডোমেন, আর -1 থেকে +1 এটা হয়ে যাবে ডোমেন বা ক্ষেত্র। কার ক্ষেত্র? এই বিপরীত ফাংশন, বিপরীত অপেক্ষকটা কার বিপরীত অপেক্ষক? সাইন এক্সের বিপরীত অপেক্ষক। সাইন এক্সের বিপরীত অপেক্ষককে আমরা কী দিয়ে চিহ্নিত করেছি? সাইন ইনভার্স ওয়াই দিয়ে। তাহলে সাইন ইনভার্স ওয়াই এর ক্ষেত্র হয়ে যাবে -1 থেকে +1, আর উপ অঞ্চল হয়ে যাবে -π/2 থেকে +π/2। এবার দেখো, তাহলে এখানে সাইন ইনভার্সের ডোমেন বা ক্ষেত্র হচ্ছে -1 থেকে +1, এখানে কোডোমেন হচ্ছে -π/2 থেকে +π/2। ঠিক একইভাবে কস ইনভার্সের কী হবে? তাহলে কস ইনভার্সেরও কিন্তু ডোমেনটা একই, -1 থেকে +1, কিন্তু কোডোমেনটা একটু আলাদা, এটা 0 থেকে পাই। সবকটা কিন্তু বদ্ধ অন্তরাল, এটা খেয়াল রাখতে হবে। ট্যান ইনভার্সের ক্ষেত্রে ডোমেন বা সংজ্ঞার অঞ্চল কিন্তু পুরো বাস্তব সংখ্যা, সমস্ত বাস্তব সংখ্যার জন্যই কিন্তু ডোমেন হবে, কিন্তু এর যখন আমি কোডোমেনটা লিখব সেটা হয়ে যাবে মুক্ত অন্তরাল -π/2 থেকে বদ্ধ অন্তরাল +π/2। কেন এরকম হচ্ছে আমি একটু আগেই বললাম যে এই অপেক্ষকগুলোকে বাইজেক্টিভ করে তবে তাদের বিপরীত অপেক্ষক বার করা হয়েছে, তাই এই ধরনের রেস্ট্রিকশান এসছে ডোমেন কোডোমেনে। রেস্ট্রিকশানগুলো মনে রাখতে হবে, কারণ এই রেঞ্জের, এই অন্তরালের মধ্যেই কিন্তু সবসময় আমাদের কাজকর্মগুলো হবে। তাই বিপরীত বৃত্তীয় অপেক্ষকের ক্ষেত্রে প্রত্যেকটার অন্তরাল মনে রাখাটা খুব জরুরি। কট ইনভার্সের ক্ষেত্রে কি হবে? কট ইনভার্সের ক্ষেত্রে একইভাবে ক্ষেত্র হবে পুরো বাস্তব সংখ্যার সেট ক্যাপিটাল আর, আর এর ক্ষেত্রে কোডোমেনটা কি হবে? কোডোমেনটা হয়ে যাবে মুক্ত অন্তরাল 0, ঠিক আছে। সেকের ক্ষেত্রে সংজ্ঞার অঞ্চলটা একটু ক্রিটিক্যাল, ভালো করে খেয়াল রাখবে। এদিকে মুক্ত -∞ থেকে শুরু করে, সবসময় জানবে -∞ হোক বা +∞ হোক, এর দিকটা সবসময় মুক্তই থাকবে। -∞ থেকে শুরু করে -1 বদ্ধ, ইউনিয়ন +1 থেকে +∞, অর্থাৎ -∞ মানে নেগেটিভ দিকে অসীম থেকে শুরু করে -1 পর্যন্ত যাবে, -1 থেকে +1 পর্যন্ত মাঝখানের বিন্দুগুলো বাদ যাবে, দিয়ে +1 থেকে ∞ অবধি যাবে। কেন হচ্ছে? কারণ দেখো, কস হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত আছে। তাহলে 1/, যখন কস হয়ে যাচ্ছে তখন ওই অন্তরালটা বাদ চলে যায়। যে এটা একটা বিশদে বোঝার বিষয় যে কেন এই অন্তরালটা হচ্ছে, সেটা যদি তোমাদের বুঝতে প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আপাতত সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা ডোমেন কোডোমেনগুলো বলে যাচ্ছি। তো সেকের ডোমেন হয়ে গেল -∞ টু -1 বদ্ধ, ইউনিয়ন +1 থেকে +∞। এর কোডোমেন কি হবে? এর কোডোমেন হচ্ছে, এটাও একটু ক্রিটিক্যাল, 0 থেকে π বদ্ধ অন্তরাল হবে, খালি π/2টা থাকবে না, π/2 সেটটা বাদ যাবে, 0 থেকে π। 0 থেকে π বদ্ধ অন্তরাল, মানে এটা একটা কিন্তু সেট,
সেই সেট থেকে একটা পদ কিন্তু আমি বাদ দিতে গেলে সেটাকে একটা একপদী সেট হিসাবে লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট π/2। π/2 এ যেহেতু cos 0 সেই জন্য 1/cos বা 1/0 হয় না বলে π/2টা সেট থেকে বাদ গেল। কোশেকের ক্ষেত্রে ডোমেন কি? কোশেকের ক্ষেত্রে ডোমেনটা কিন্তু সেকের মতোই সেম, -∞ টু -1 বদ্ধ ইউনিয়ন +1 টু +∞। এর কোডোমেন কি হবে? এর কোডোমেন যেটা ছিল সাইনের ক্ষেত্রে সেটাই হবে, -π/2 থেকে +π/2, খালি সাইন 0-তে 0 হয়, তাই 0 একপদী সেটটা আমি এর থেকে বাদ দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা বিপরীত বৃত্তীয় অপেক্ষকের ডোমেন কোডোমেন। এটা ভালো করে তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, বেসিক জিনিস দিয়ে স্টার্ট করলাম। এর পরের দিন তোমরা এটা পার্ট 1 হলো, পরের দিন পার্ট 2 পাবে, যেখানে পার্ট 2তে প্রথম যে বিষয়টা আমি শুরু করব সেটা হচ্ছে মুখ্য মান। বিপরীত বৃত্তীয় অপেক্ষক সমূহের মুখ্য মান কী হয়, কিভাবে নির্ণয় করতে হয়, এক্সাম্পল সহ দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এবং এছাড়া এরপরে আরও অনেক ধরনের সূত্র আছে, প্রত্যেকটা সূত্র একটা একটা করে করিয়ে তার একটা করে উদাহরণ করাবো, ব্যাপারটা পরিষ্কার ক্লিয়ার করাবো, তারপরে বেশ কিছু অঙ্ক করাবো। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের জন্য স্ট্র্যাটেজি। তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ক্লাস আগে আরও আসতে চলেছে। সাথে ক্লাস 9 to 12 জয়েন্ট, বিভিন্ন ধরনের স্কলারশিপের ইনফরমেশন, ফর্ম ফিল আপ সব কিছুই চ্যানেলে আমাদের জানানো হয়। ঠিক আছে, ধন্যবাদ।